আমি এই মুহূর্তে ট্রাভেল করছি ভারতবর্ষের সব থেকে পুরনো ট্রেনে। আজ আপনাদের করাবো গঙ্গার তীর থেকে হিমালয়ের কোল অবধি একটা দুর্দান্ত ট্রেন জার্নি। করব 29 ঘন্টার যাত্রা, যেখানে থাকবে খাওয়া, ডবল ডিমের অমলেট, এই হচ্ছে ভাত, ঘুম, আড্ডা, গল্প, বিখ্যাত জৈন এবং বৌদ্ধ তীর্থ। এটা ছিল আমাদের গাড়ির 13তম কমার্শিয়াল স্টপেজ। এখানে কিন্তু প্রচুর চুরি হয়। আর তার সঙ্গে এই ট্রেনের কিছু রোমাঞ্চকর ইতিহাস। স্বাধীনতার 79 বছর পূর্তিতে এর থেকে আর ভালো ভিডিও আপনাদের কিছু দিতে পারবো বলে আমার মনে হয়নি। তাহলে আর দেরি কিসে, চলে যাই একেবারে হাওড়া স্টেশনে। অন্যান্য বাঙালিদের মতো আমিও খাওয়া দাওয়া, বিখ্যাত বাঙালি সাহিত্যিকদের উপন্যাস পড়া, গান শোনার অনুরাগী, আর খুব গুরুত্বপূর্ণভাবে ভ্রমণ পিপাসুও। তাই কলকাতা, শিয়ালদহ এবং হাওড়া এই 3 জায়গাতেই নিত্যযাত্রীদের মতো ভ্রমণপ্রিয় বাঙালির ভিড়ও আপনারা পাবেন। এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনে, ঠিক বড়ঘড়ির সামনে, আর ওয়েট করছি আজকে আমাদের ট্রেনের। ডিসপ্লে বোর্ডের সামনে দাঁড়িয়ে একের পর এক ট্রেনের নাম পড়ছিলাম, আর যেই আমাদের ট্রেনের নাম এলো এগিয়ে গেলাম প্ল্যাটফর্মের দিকে। আমরা সবাই জানি প্ল্যাটফর্ম 8 আর 9 এর মাঝে আছে ক্যাব রোড, আর এই নেতাজি এক্সপ্রেসের প্ল্যাটফর্ম হলো 9 নম্বর। শুনে অবাক হবেন, 150 বছর ধরে এর ডিপার্চার প্ল্যাটফর্ম এই একই আছে। এই ক্যাব রোড কিন্তু তৈরি হয়েছিল ব্রিটিশদের যাতায়াতের সুবিধার্থে, যাতে ঘোড়ার গাড়ি করে এই ক্যাব রোডে নেমে তারপরে খুব সহজেই ব্রিটিশেরা ট্রেনে উঠতে পারে। পরবর্তীকালে কালকা স্টেশনেও একই রকমভাবে ক্যাব রোড তৈরি হয়েছিল, কিন্তু সেই কালকা স্টেশনের ক্যাব রোড কিন্তু আজকে আর নেই। কালকা স্টেশনের ক্যাব রোডকে কিন্তু প্ল্যাটফর্মে কনভার্ট করা হয়েছে। আর এই ক্যাব রোডের যে সুবিধা সেটা দেখে কিন্তু পরে যখন হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্স তৈরি হয় তখন কিন্তু আরেকটা ক্যাব রোড তৈরি করা হয়েছিল। এই ট্রেনের ছাড়ার সময় রাত্রি 9:55, আর ছাড়ার আধ ঘন্টা আগেই এই ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দেয়। এসে গেছি 9 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকেই কিন্তু আজকে আমাদের ট্রেন 12311 হাওড়া থেকে কালকাগামী নেতাজি এক্সপ্রেস ছাড়বে। তবে কাল থেকে মানে 13ই এপ্রিল থেকে এই ট্রেনের নাম্বার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ট্রেন তার সুপারফাস্ট তকমা হারিয়ে এর নাম্বার হতে চলেছে 13051। আজকে আমাদের কোচ নম্বর হচ্ছে B2, ঠিক নম্বর হচ্ছে 27 আর 28। আর হাওড়া থেকে কালকা অবধি যাত্রাপথে এই নেতাজি এক্সপ্রেসে আছে দুটো পাওয়ার কার, একটা হ্যান্ডিক্যাপ কাম পার্সেল কোচ, 4টে জেনারেল কোচ, 7টা স্লিপার কোচ, 4টে থার্ড এসি কোচ, 3টে সেকেন্ড এসি কোচ, আর একটা ফার্স্ট এসি কোচ। আর এই ট্রেনে কিন্তু অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং এবং পেন্ট্রি কারে খাওয়ারের সুবিধা আছে। আর এই ট্রেন কিন্তু প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে। যাকে সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে উঠে পড়ি। ঘড়িতে কাটায় কাটায় 9:55। নির্ধারিত সময়ে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো 12311 আপ হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। যে কোনো ট্রেন জার্নিতে টয়লেট কেমন সেটা কিন্তু একবার দেখে নিতে হয়। তো এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এই হচ্ছে প্যান, একদম ক্লিন, ফ্লাশ কমপ্লিটলি ওয়ার্কিং, সিঙ্ক একদম ক্লিয়ার, জল আসছে ঠিকঠাক, নিচে ডাস্টবিন সেটাও কিন্তু ক্লিয়ার করা। আর এই হচ্ছে আয়না, একদম ঠিকঠাক, যেরকম দরকার ঠিক সেরকম। এবার দেখার বিষয়, রেল তো তার কাজ করে দিল, আমরা কতটা মেনটেন করতে পারি এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। টিকিট চেকিং হতে না হতেই বার্থ রেডি করছি একটা জমজমাট ঘুমের জন্য।
ঘড়ি বলছে সময় এখন রাত্রি 10:30। শুয়ে পড়বো, আর জাগবো না, কারণ আমাদের ফার্স্ট স্টপেজ বর্ধমান, আর খানিকক্ষণ মধ্যেই ঢুকবে। 11টা নাগাদ এই ট্রেন বর্ধমানের স্টপেজ। তো রাত জেগে লাভ নেই, দেখা হবে কাল সকালে যখন ঘুম থেকে উঠবো। তখন আমাদের এই ট্রেন দুটো স্টেট কভার করে যাবে, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড। দেখা হচ্ছে কাল সকালে বিহার থেকে। গুড মর্নিং, ওয়েলকাম টু বিহার। হাওড়া থেকে 458 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছে বিখ্যাত হিন্দু এবং বৌদ্ধ তীর্থ গায়া জাংশন স্টেশনে। গাড়ির এখানে ঢোকার কথা ছিল 5টা 5-এ, গাড়ি ঢুকলো কিন্তু 5টা 40-এ, মানে নির্ধারিত সময় থেকে 35 মিনিট বিলম্বে গয়াতে পৌঁছালো গাড়ি। একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের এই নেতাজি এক্সপ্রেস যাত্রা শুরু করে 1866 সালে, আর এই গায়া জাংশন স্টেশন তৈরি হয়েছে কিন্তু 1900 সালে। তার মানে যখন গাড়ি প্রথম চলা শুরু করে তখন কিন্তু এখানে কোনো স্টপেজ ছিল না। ঘড়ির কাঁটা বলছে সকাল 5টা 44। মাত্র 4 মিনিট গয়াতে দাঁড়ালো গাড়ি, ছেড়ে দিল গয়া থেকে। হাওড়া থেকে কালকা অবধি যাত্রাপথে এই গাড়িতে আছে মোট 38টা কমার্শিয়াল স্টপেজ। আর এই গাড়ি কিন্তু 5টা স্টেট, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, হরিয়ানা আর দুটো কেন্দ্রশাসিত অঞ্চলকে, দিল্লি এবং চণ্ডীগড় কভার করে। দেখতে দেখতে ঢুকে গেলাম আমাদের 10 নম্বর কমার্শিয়াল স্টপেজে। আমি এই মুহূর্তে আছি অনুর্ঘ নারায়ণ রোডে, আর এই জায়গার নাম মনে পড়লে কিন্তু একজন মহান বিপ্লবীর নাম মনে পড়ে যায়। ওনাকে বিহারের বিভূতি বলা হয়। তিনি বিহারের চম্পারণ এলাকা থেকে সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেছিলেন। পরবর্তীকালে স্বাধীনতার পরে তিনি বিহারের প্রথম ফিনান্স মিনিস্টার, স্বাধীন বিহারের প্রথম ফিনান্স মিনিস্টার এবং পরবর্তীকালে ডেপুটি সিএম হন। আর ওনার নাম হচ্ছে অনুর্ঘ নারায়ণ সিনহা। বিহারকে তো আমরা ভাবি যে বেসিক্যালি আন্ডাররেটেড রাজ্য, কিন্তু বিহারের এই স্টেশনই 2019 সালের ক্লিনেস্ট স্টেশন অফ ইন্ডিয়া কম্পিটিশনে 10ম স্থান অধিকার করেছিল। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 6টা 40। অনুর্ঘ নারায়ণ রোড থেকে ছেড়ে দিল নেতাজি এক্সপ্রেস। আমার তো মনে হয় এখানে দাঁড়িয়ে একজন স্বাধীনতা সংগ্রামীর কথা না বললেই নয়, যিনি আমার মতে স্বাধীন ভারতের সুযোগ্য প্রধানমন্ত্রী হতে পারতেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় তাকে উপেক্ষা করা হলেও আজকের দিনে দেশ ওনাকে কিন্তু সম্মান দিতে শুরু করেছে। যেমন আন্দামানের রস আইল্যান্ডের নাম আজকে পরিবর্তন করে রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড। ঠিক সেরকমভাবে গোমো স্টেশনের নামও পরিবর্তন করে রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো। ঠিক একই রকমভাবে এই ট্রেন যখন প্রথম চালু হয় তখন এর নাম ছিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল। পরবর্তীকালে স্বাধীনতার পর এই ট্রেনের নাম রাখা হয়েছিল কালকা মেল। এবং 2021 সালে নেতাজির 145 বছর বর্ষপূর্তিতে এই ট্রেনের নাম রাখা হয় নেতাজি এক্সপ্রেস। তার কারণ হিসেবে মনে করা হয় যে গোমো থেকে পেশোয়ার যাওয়ার সময় তিনি কিন্তু এই নেতাজি এক্সপ্রেসে করে গোমো থেকে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে তিনি কিন্তু গোমো থেকে দিল্লি অবধি পৌঁছেছিলেন এই ট্রেনে করে। সেই কারণে এই ট্রেনের নাম রাখা হয়েছে নেতাজি এক্সপ্রেস। সকাল 6টা বাজতে না বাজতেই চায়ের ডাকাডাকি শুরু হয়ে গেল। ভাই চায় কিতনে কা? হ্যাঁ 20।
দেখতে দেখতে ঢুকে গেলাম আমাদের 11তম কমার্শিয়াল স্টপেজে। এবারে আমরা দেহেরি অঞ্চল স্টেশনের আগে যে কোন নদীর উপর যে ব্রিজ আছে সেই ব্রিজে উঠতে চলেছি। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 541 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছিয়েছে দেহেরি অঞ্চল স্টেশনে। আর এখানে কিন্তু ট্রেনে ঢোকার কথা ছিল 6টা 8 মিনিটে, ট্রেন ঢুকেছে এখানে 7টা 12 মিনিটে, মানে ট্রেন কিন্তু এখানে 1 ঘন্টা 4 মিনিট লেট আছে। আর এই দেহেরি অঞ্চল স্টেশন কিন্তু বিখ্যাত সোন নদীর তীরে অবস্থিত। এবারে দেখার বিষয় ট্রেন ছাড়ে কখন, চলুন। ঘড়িতে এই মুহূর্তে সকাল 7টা 17, দেহেরি অঞ্চল থেকে ছাড়লো গাড়ি, 1 ঘন্টা 7 মিনিট লেটে আছে। দেখা যাক এরপর কীরকম এগোয়। হাওড়া থেকে পথ চলা চালু করে 559 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছিয়েছে সাসারাম জাংশন স্টেশনে। এখানে গাড়ি ঢোকার কথা ছিল 6টা 27, ট্রেন ঢুকেছে এখানে 7টা 32, মানে ট্রেন কিন্তু এখানে 1 ঘন্টা 5 মিনিট লেট আছে। এই সাসারাম জায়গাটার সঙ্গে কিন্তু আমার খুব ভালো স্মৃতি আছে। এখানকার ওয়াটারফল আর প্রাকৃতিক শোভা আপনার মন ছুঁয়ে যাবে। এই বর্ষায় একটা ফাটাফাটি উইকেন্ড কিন্তু আপনারা সাসারামে কাটাতে পারেন। কি কি দেখবেন সেটা তো আমার চ্যানেলে রইলই, আমি ডেসক্রিপশানে আর ওপরের আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কেউ উঠবে না, উঠবে না। অর্পিতা উঠতে না উঠতেই নিয়ে নিল ইনস্ট্যান্ট টি, আর ওদিকে আমাদের ট্রেন ঢুকছে বিহারে তার যাত্রাপথের লাস্ট স্টপেজে। হাওড়া থেকে পথ চলা চালু করে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 15 মিনিট বিলম্বে ভাবুয়া রোড স্টেশনে এসে পৌঁছালো 12311 আপ হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। এখানে কিন্তু গাড়ি ঢোকার কথা ছিল সকাল 6টা 55, গাড়ি ঢুকলো এখানে 8টা 10-এ। ভেজে চা দিয়েছে না। সকালে চা খাওয়া সেদিন আমার হয়নি, তাই ভেবেছিলাম কোনো একটা প্ল্যাটফর্মে নেমেই চা খাবো, কিন্তু ওই প্ল্যাটফর্মে সেদিন আমার চা জোটেনি। ঘড়িতে 8টা 13, ভাবুয়া ছাড়লো গাড়ি। এবারে বলি এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। এই ট্রেনের স্টাফেরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই সচেতন। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু করে যাচ্ছেন। ওনাদের যেমন দায়িত্ব এই ট্রেন পরিষ্কার রাখা, ঠিক আমাদের মতো প্যাসেঞ্জারদেরও দায়িত্ব সেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। তবে অনেক প্যাসেঞ্জারকেই দেখলাম ডাস্টবিন ব্যবহার না করে ট্রেনের সিটের নিচেই ময়লা ফেলছে। দেখতে দেখতে বিহারকে পিছনে রেখে ঢুকে পড়লাম উত্তরপ্রদেশে। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 661 কিলোমিটার পথ অতিক্রান্ত আমাদের ট্রেন এসে পৌঁছেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। আপনাদেরকে আমি এর আগেও বলেছি এই স্টেশনের নাম ছিল মুঘলছড়াই, তবে এই নাম পরিবর্তনের পেছনে কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় 1868 সালে ভারতীয় জনসংঘের সভাপতি হিসেবে নিযুক্ত হন। এই ঘটনার ঠিক 6 মাস পর তিনি যখন লখনৌ থেকে পাটনা যাচ্ছিলেন শিয়ালদাহ এক্সপ্রেসে করে, সেই সময় এই মুঘলছড়াই স্টেশনের কাছে ওনার বডি পাওয়া যায় বা ওনার মৃতদেহ পাওয়া যায়। ওনার মৃত্যুটা কিন্তু রহস্যজনক হয়েছিল। উনি নিজের জীবন জাতির সেবার্থে উৎসর্গকৃত করেছিলেন এবং ওনার এই সম্মানার্থেই এই জায়গার নাম এই স্টেশনের নাম রাখা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, যদিও জায়গার নাম আজও মুঘলছড়াই। আর এই পাশ থেকে চলে যাচ্ছে পুরী আনন্দবিহার টার্মিনাল নীলাচল এক্সপ্রেস।
আহ, এতক্ষণে একটা মনের মতো চা পেয়েছি। সকালে প্যান্ট্রির যা টলটলে চা দেখেছি, আমার মতো চা খোরের অভক্তি ধরে গেছিল। কিন্তু মুঘলসরাই স্টেশনে ইনস্ট্যান্টই 10 টাকা দিয়ে কিনে খাচ্ছি, অনেক বেটার খেতে, অনেক বেটার খেতে। ঘড়ির কাঁটায় 9টা 7। নেতাজি এক্সপ্রেস ছাড়লো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে। এবারে দেখি কতক্ষণ লেট। 8টা 10-এ ছাড়ার কথা ছিল, ছাড়লো 9টা 60-এ। তার মানে 58 মিনিট লেট আছে গাড়ি। क्या होगा क्या होगा खाना? সকালবেলা ট্রেনে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি প্যান্ট্রি থেকে। তো প্যান্ট্রিতে যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্রেড অমলেট। ব্রেড অমলেটের দাম হচ্ছে 50 টাকা। এবার দেখি কি কি আছে না আছে। এই হচ্ছে পাউরুটি, নিচে আছে ডবল ডিমের অমলেট, আর এই হচ্ছে টমেটো কেচাপ, দাম 50 টাকা। ব্রেকফাস্টের রিভিউ আর দিলাম না, কেননা অমলেট বাদ দিয়ে সবটাই তো প্যাকেজড ফুড। আর এদিকেই আমাদের ব্রেকফাস্ট শেষ হলো, আর ওদিকে আমাদের ট্রেন ঢুকে পড়লো তার পরবর্তী কমার্শিয়াল স্টপেজে। হাওড়া থেকে পথ চলা চালু করে 725 কিলোমিটার পথ অতিক্রান্ত আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে মির্জাপুরে। আর এটাই কিন্তু উত্তরপ্রদেশে আমাদের সেকেন্ড স্টপেজ। এখানে ঢোকার কথা ছিল 9টা 8-এ, গাড়ি ঢুকেছে এখানে 10টা 13-তে। গাড়ি কিন্তু 1 ঘন্টা 5 মিনিট লেট আছে। এবার দেখি কখন ছাড়ে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 10টা 17। মির্জাপুর থেকে ছাড়লো আমাদের ট্রেন। একটা জিনিস ভেবে কিন্তু নস্টালজিক লাগে। 150 বছরের এই ট্রেন পরাধীন দেশ থেকে স্বাধীন দেশের পরিবর্তন দেখেছে, সঙ্গে দেখেছে নিজেরও বেশ কিছু পরিবর্তন। এই ট্রেনের অনেকটা সংস্করণের কাজও কিন্তু হয়েছে। প্রথমে হলো এই ট্রেনের নাম পরিবর্তন, তারপর হলো স্টিম ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিন, আর তারপর আজকের দিনের ইলেকট্রিক ইঞ্জিন। কোচেরও পরিবর্তন হয়ে আজ ট্রেন চলেছে এলএইচবি রেখে, আর এই সঙ্গে বেড়েছে কমার্শিয়াল স্টপেজের সংখ্যা। প্রয়াগরাজ ঢোকার আগে যেমন টেম্পারেচার বেড়ে চলল, তেমনই পাল্লা দিয়ে বাড়ল ট্রেনের গতি। স্পিড মিটার দেখাচ্ছে ট্রেনের স্পিড তখন প্রায় 127। দেখতে দেখতে যমুনা নদীর ব্রিজে উঠে পড়লাম। যদিও প্রয়াগরাজ গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3 নদীর সঙ্গমে অবস্থিত। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 814 কিলোমিটার পথ অতিক্রান্ত আমাদের ট্রেন এসে পৌঁছেছে প্রয়াগরাজ জাংশন স্টেশনে। এখানে ঢোকার কথা ছিল 10:30 নাগাদ, গাড়ি এখানে ঢুকেছে 11টা 22-এ। মানে গাড়ি কিন্তু এখানে 52 মিনিট ডিলেড আছে। তার মানে গাড়ি আস্তে আস্তে তার যে ডিলে ছিল, মির্জাপুরে যখন ছিলাম তখন 1 ঘন্টা 15 মিনিট ছিল, সেই ডিলে কিন্তু ধীরে ধীরে মেক আপ করছে। যা গরম পড়েছে, একটু ফল না হলে না অসুবিধা হচ্ছিল। আর এখানে দেখলাম শশা দাম পড়ছে 20 টাকা করে, বিশাল বড় শশা, যা সাইজটা একবার খেয়াল করুন, এর দাম 20 টাকা। ঘড়ির কাঁটা বলছে সময় এখন বেলা 11টা 33। আমাদের গাড়ি ছাড়লো প্রয়াগরাজ থেকে। আর প্রয়াগরাজের তাপমাত্রা
আর প্রয়াগরাজের তাপমাত্রা এই মুহূর্তে হচ্ছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে চলুন এই গরম থেকে বাঁচতে গেলে এসির ভিতরে ঢুকতেই হবে, কিছু করার নেই, এসিতে ঢুকে পড়ি। ঘড়ি বলছে সময় এখন দুপুর 12:30। বেসিক্যালি এটা আমাদের লাঞ্চের টাইম। তো আইআরসিটিসিতে যে ট্রেনে যে প্যান্ট্রি কার আছে, মানে কালকামানের যে প্যান্ট্রি কার আছে, সেখানে লাঞ্চের অর্ডার করেছিলাম। তো নর্মাল এগ থালি, দেখি কি দিয়েছে না দিয়েছে। এই হচ্ছে ভাত, এই হচ্ছে দুটো ডিমের ঝোল, আর এই হচ্ছে ডাল, আর এর সঙ্গে এখানে আছে রুটি। রুটি না পরোটা কি আছে দেখছি, ওই রুটি কাম পরোটা, ঠিক আছে। এটার দাম হচ্ছে 90 টাকা। আমরা তবে এর থেকে বাঘের যে 90 টাকার মিল ছিল সেটা কিন্তু অনেক বেটার ছিল। যেহেতু প্যান্ট্রিতে রান্না হয়েছে তাই খাবারটা কিন্তু বেশ গরমই পেয়েছিলাম, কিন্তু এছাড়া আর কিছুই ভালো ছিল না। যত দিন যাচ্ছে প্যান্ট্রির খাবারের মান ততই খারাপ হচ্ছে। ঘড়ি বলছে সময় এখন বেলা 1:15। হাওড়া থেকে পথচলা চালু করে 931 কিলোমিটার পথ অতিক্রান্ত আমাদের ট্রেন এসে পৌঁছেছে ফতেপুরে। আর এখানে কিন্তু এই মুহূর্তে টেম্পারেচার দেখছি প্রায় 37-37 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ ভালো গরম আছে। আমাদের ওখানকার 37 আর এখানকার 37-এর মধ্যে পার্থক্য এটাই যে এখানে কিন্তু লু চলে, গরমটা অনেক ড্রাই গরম। ট্রেন এখানে ঢোকার কথা ছিল দুপুর 12:10-এ, ট্রেন ঢুকলো কিন্তু 1:15-তে, মানে 1 ঘন্টা 3 মিনিট লেট আছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে দেখা হতে চলেছে 22308 বিকানির থেকে হাওড়াগামী, বিকানির হাওড়া এক্সপ্রেসের সঙ্গে। এবারে আমাদের সঙ্গে দেখা হতে চলেছে 12816 টাউন আনন্দ বিহার থেকে পুরীগামী নন্দনকানন এক্সপ্রেসের সঙ্গে। চলুন দেখাটা করেই নিই। 12816 টাউন আনন্দ বিহার পুরী নন্দনকানন এক্সপ্রেস। এবারে আমাদের সঙ্গে দেখা হতে চলেছে 12506 টাউন আনন্দ বিহার থেকে কামাখ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেসের সঙ্গে। 2506 আনন্দ বিহার ফতেপুর থেকে কানপুরের দূরত্ব 77 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতো। তাই ভাবলাম এই সময়টা একটু নিজের মতো করে চোখটাকে বিশ্রাম দিয়ে নিই। ঘড়ি বলছে সময় এখন দুপুর 2:53। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি লেদার সিটি অফ দ্য ওয়ার্ল্ড কানপুর সেন্ট্রাল স্টেশনে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি লেদার সিটি অফ দ্য ওয়ার্ল্ড কানপুরে। এই মুহূর্তে আছে কানপুর সেন্ট্রাল স্টেশনে। আমাদের গাড়ি এখানে প্রায় 1 ঘন্টা 23 মিনিট লেটে ঢুকেছে। এবারে দেখার বিষয় 10 মিনিটের স্টপেজ আছে, কতক্ষণ দাঁড়ায়। আরেকটা কথা, সেটা হচ্ছে কানপুর কিন্তু বিশ্বের 3য় বৃহত্তম রেলওয়ে ইন্টারলকিং সিস্টেমের অধিকারী।
ব্যান্ডেল এবং খড়গপুরের পরে। ঘড়িতে এখন বেলা 3:05। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 25 মিনিট বিলম্বে কানপুর থেকে যাত্রা শুরু করলো 12311 আপ হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। কানপুর স্টেশন ছেড়ে বেরোতে না বেরোতেই আমাদের সঙ্গে দেখা হলো 13052 রাউন্ড কালকা থেকে হাওড়াগামী নেতাজি এক্সপ্রেসের সঙ্গে। এই নেতাজি এক্সপ্রেসের জার্নিটা কিন্তু একদম মনের মতো হচ্ছে। যেমন মনের মতো ট্রেনের সঙ্গে ক্রসিংগুলো দেখতে পেলাম, ঠিক সেরকমভাবেই দুপুরে খাওয়া দাওয়ার পর একটা সলিড ভাত ঘুম হচ্ছে এবং ঘুম থেকে উঠে কিন্তু একদম পুরো ফ্রেশ লাগছে। যাই হোক, আর খানিকক্ষণের মধ্যেই আমরা ঢুকবো ইটাওয়াতে প্ল্যাটফর্মে নামি, তারপর কথা হচ্ছে। ঘড়ি বলছে সময় এখন বিকেল 4:48। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 19 মিনিট বিলম্বে ইটাওয়া জাংশন স্টেশনে পৌঁছালো 12311 আপ নেতাজি এক্সপ্রেস। আচ্ছা, ইটাওয়া স্টেশন সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি। সেটা হচ্ছে ইটাওয়া স্টেশনও তৈরি হয়েছিল 1866 সালে, আর আমাদের এই ট্রেন নেতাজি এক্সপ্রেসও কিন্তু চলাচালু করে 1866 সালে। একটা জিনিস দেখে কিন্তু খুব অবাক লাগলো, সেটা হচ্ছে আজকে যে ট্রেন হাওড়া থেকে ছেড়ে আসবে তার নাম্বার হবে 13051, কিন্তু এখানে এখন থেকেই 13051 দেখাচ্ছে। ঘড়ি বলছে সময় এখন বিকেল 4:53। ইটাওয়া থেকে ছাড়লো নেতাজি এক্সপ্রেস। এখন দূরে বেড়াবার মোড অফ ট্রান্সপোর্ট অনেকগুলোই আছে, কিন্তু পপুলারিটির দিক থেকে ট্রেন আজও শীর্ষে। তার কারণ এটি বাজেট ফ্রেন্ডলি, কমফোর্টেবল। আর যদিও এটা মনে হতেই পারে যে এটা টাইম কনজিউমিং, কিন্তু একটা জার্নিতেই ক্রসিং, সানরাইজ, সানসেট, এই প্রাকৃতিক বৈচিত্র্যতা দেখতে দেখতে কখন যে আপনার সময়টা পেরিয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। ঘড়ি বলছে সময় এখন বিকেল 5:30। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 20 মিনিট লেটে শিকোহাবাদ জাংশন স্টেশনে পৌঁছালো কিন্তু 12311 আপ হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। শিকোহাবাদ জাংশন স্টেশনের নামকরণ হয়েছে ঔরঙ্গজেবের দাদা শিকোহার নামে অনুপ্রাণিত হয়ে। আর এই শিকোহাবাদ জাংশন স্টেশন কিন্তু নর্থ সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে পড়ে। আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে আমাদের এই ট্রেন মানে নেতাজি এক্সপ্রেস চালু হয়েছিল 1866 সালে, আর এই শিকোহাবাদ জাংশন স্টেশন তৈরি হয়েছে কিন্তু 1865 থেকে 66 সালে। তাহলে বুঝতেই পারছেন ট্রেন আর স্টেশন দুটোই কিন্তু মোটামুটি সমসাময়িক। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 1223 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে পৌঁছেছি ফিরোজাবাদে। আর এই শহরকে কিন্তু সিটি অফ ব্যান্ডেল বা চুরির শহর বলা হয়। এছাড়াও একে বলা হয়ে থাকে হাব অফ গ্লাস ইন্ডাস্ট্রি। আর এখানে ঢোকার কথা ছিল 4:30 সময়, গাড়ি ঢুকলো এখন 5:55 বাজে, মানে 1 ঘন্টা 25 মিনিট কিন্তু এই ট্রেন লেট আছে। এবার এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিটের, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। ঘড়ির কাঁটা বলছে সময় এখন বিকেল 5:58। ফিরোজাবাদ থেকে ছেড়ে দিল 12311 আপ হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। এখানে কিন্তু গাড়ি 3 মিনিট দাঁড়ানো।
হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 1240 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি কুন্ডলা জাংশন স্টেশনে। আর এখানে কিন্তু আমাদের গাড়ি ঢোকার কথা ছিল 5টা 5-এ, ট্রেন ঢুকেছে এখানে 6টা 10-এ। মানে ট্রেন কিন্তু এখানে 1 ঘন্টা 5 মিনিট লেট আছে। লেট কিন্তু ধীরে ধীরে মেকআপ করছে, আশা করি দিল্লি ঢুকতে ঢুকতে অনেকটাই লেট মেকআপ করে ফেলবে। আর এই বাদ দিয়ে কুন্ডলা সম্পর্কে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে কলকাতা থেকে বা সারা ভারত থেকে যে ট্রেনগুলো দিল্লি যায় তাদের প্রত্যেক, যেগুলো কুন্ডলা হয়ে দিল্লি যায় তাদের প্রত্যেকেরই কিন্তু লোকো পাইলট চেঞ্জ হয় এই কুন্ডলাতে। ঘড়ি বলছে সময় এখন সন্ধে 6টা 17। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 7 মিনিট বিলম্বে কুন্ডলা ছাড়লো 12311 আপ আমরা কালকা নেতাজি এক্সপ্রেস। এবার পরবর্তী স্টপেজে কখন ঢোকায় সেটা দেখছি। এই সূর্যাস্ত দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম আমাদের 24তম কমার্শিয়াল স্টপেজ হাথরাসে। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 1288 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি ভারতবর্ষের হিঙের শহরে। তবে কাশ এখানে যদি হিঙের কচুরির দোকান থাকতো তাহলে তো খেয়ে বুঝতে পারতাম এখানকার হিং বিখ্যাত না বিখ্যাত না। হাথরাসে আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল 5টা 45-এ, ট্রেন ঢুকেছে কিন্তু 6টা 51-তে। মানে গাড়ি কিন্তু এখানে 1 ঘন্টা 6 মিনিট লেট আছে। ঠিক 2 মিনিট যা স্টপেজ ছিল সেরকমভাবে থেমেই ট্রেন কিন্তু হাথরাস ছেড়ে বেরিয়ে গেল। এবারে আমাদের সঙ্গে দেখা হবে 12394 ডাউন নিউ দিল্লি থেকে রায়নগরগামী সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেসের সঙ্গে। চলুন দেখাটা করেই নিই। হাওড়া থেকে পথ চলা চালু করে 1318 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি ভারতবর্ষের তালানগরী আলিগড়ে। এখানে ঢোকার কথা ছিল আমাদের ট্রেনের 6টা 5-এ, আমাদের ট্রেন এখানে এসে ঢুকেছে 7টা 19-এ। মানে ট্রেন কিন্তু এখানে 1 ঘন্টা 14 মিনিট লেট আছে। এবার দেখার বিষয় কখন ছাড়ে। আর এই আলিগড় আরেকটা কারণেও কিন্তু খুব বিখ্যাত, সেটা হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। এখানকার মেডিকেল কলেজ কিন্তু খুব ভালো আমি শুনেছি। যাই হোক আমি যদিও পড়িনি এখানে, কিন্তু খুব ভালো এখানকার মেডিকেল কলেজ। ঘড়ি বলছে সময় এখন সন্ধ্যে 7টা 23। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 13 মিনিট লেটে আলিগড় থেকে যাত্রা শুরু করলো 12311 আপ নেতাজি এক্সপ্রেস। আর এই আলিগড়ই কিন্তু আমাদের সঙ্গে দেখা হতে চলেছে নিউ দিল্লি থেকে হাওড়াগামী 12382 ডাউন পূর্বা এক্সপ্রেসের সঙ্গে। 382 পূর্বা এক্সপ্রেস। is arriving on platform. বাঙালি পৃথিবীর যেখানেই যাক না কেন বাঙালি কিন্তু মুড়ি নিয়ে যায়। আমরাও মুড়ি নিয়ে এসেছি, আমরা যেহেতু বাঙালি মুড়ি চানাচুর মেখে এখন সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিচ্ছি। হাওড়া থেকে 1361 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি ভারতবর্ষের সেরামিক সিটি খুরজাতে। আর এখানে ঢোকার কথা ছিল 6টা 40-এ, এখানে ট্রেন ঢুকলো 6টা 54-তে। মানে 1 ঘন্টা 14 মিনিট কিন্তু এখনও ট্রেন লেট আছে। এবারে দেখার বিষয় গাজিয়াবাদ কখন পৌঁছায় আর দিল্লি কখন গিয়ে ঢোকে। এই খুরজা স্টেশনে বানর সেনার উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো।
খানিকক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে দেখা হলো 15621 কামাখ্যা থেকে আনন্দ বিহারগামী এক্সপ্রেসের সঙ্গে। হাওড়া থেকে পথ চলা চালু করে 1424 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে প্রবেশ করলাম আমাদের ট্রেনের 28তম কমার্শিয়াল স্টপেজ এবং ইউপিতে আমাদের 14তম স্টপেজ গাজিয়াবাদ জাংশন স্টেশনে। আর এখানে কিন্তু আমাদের গাড়ি মোটামুটি 40 মিনিট মতো লেট আছে, মানে 1 ঘন্টা 20 মিনিট যে লেটটা ছিল সেই লেটটা কিন্তু অনেকটাই মেক আপ করেছে। আর একটা কথা, এই স্টেশন তৈরি হয়েছে 1865 সালে। আমি এই স্টেশন কবে তৈরি হয়েছে এই কথাটা বারবার বলছি, তার একটাই কারণ, যখন 1866 সালে এই ট্রেন চালু হয় তখন কতগুলো স্টপেজ ছিল আর আজ কতগুলো স্টপেজ সেটাকে কম্পেয়ার করার জন্যই কিন্তু এই কথাটা আমি বারবার বলছি। তো চলুন দেখি কখন ছাড়ে। গাজিয়াবাদ ছাড়তে না ছাড়তেই আমাদের রাতের ডিনার দিয়ে দিল। তাতে দিয়েছিল ভাত, ডাল, পনিরের তরকারি, মিক্স ভেজ আর তার সঙ্গে ফুলকপির তরকারি। দাম পড়েছিল 130 টাকা। গাজিয়াবাদ ছাড়লো, এখন বাজে হচ্ছে 9টা। আর ফাইনালি ঢুকে পড়লাম আমরা ভারতবর্ষের রাজধানীতে। হাওড়া থেকে পথ চলা চালু করে 1444 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে পৌঁছেছি ভারতবর্ষের রাজধানী দিল্লিতে। আর এই মুহূর্তে আমরা আছি ওল্ড দিল্লি স্টেশনে। আর এখানে কিন্তু আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল 8টা 55-তে, ট্রেন ঢুকেছে 9টা 50-এ, মানে গাড়ি কিন্তু এখানে 55 মিনিট ডিলেতে ঢুকেছে। এবার দেখার বিষয় কখন ছাড়ে, তবে দিল্লিতে খুব একটা নামার চেষ্টা না করাই ভালো, কারণ এখানে কিন্তু প্রচুর চুরি হয়। আর দিল্লি ঢোকার আগে ইভেন কি দিল্লিতেও, ফলে দিল্লিতে আমি নামছি না এবং আপনাদেরকেও আমার সাজেশন এটাই রইল যে দিল্লিতে খুব একটা নামানামি করার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। নিজের জিনিস সাবধানে রাখবেন। দেখি কখন ছাড়ে দিল্লি থেকে। দিল্লি আর সবজি মান্ডি দুটোই কিন্তু খুব রিস্কি জায়গা, সেই জন্য আমরা এই দুটো জায়গাতেই কিন্তু নামিনি। তাই আপনাদেরকে একেবারে নিয়ে যাচ্ছি সোনিপত স্টেশনে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন রাত্রির 11টা 12। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 20 মিনিট বিলম্বে সোনিপত জাংশন স্টেশনে পৌঁছালো নেতাজি এক্সপ্রেস। এই সোনিপতের নাম শুনলে আমাদের যে কটা জিনিসের কথা মনে পড়ে যায় তার মধ্যে একটা হচ্ছে মহাভারতের যুদ্ধের কথা। কারণ কি, যুদ্ধ অ্যাভয়েড করার জন্য পাণ্ডবরা যে কটা জায়গা চেয়েছিল তার মধ্যে একটা ছিল কিন্তু সোনিপত। সোনিপতে যে কথাটা বলতে বলতে থেমে গেলাম সেটা হচ্ছে, পাণ্ডবেরা অজ্ঞাতবাসের পর মহাভারতের ওই ভয়ঙ্কর যুদ্ধ অ্যাভয়েড করার জন্য যে 5টা জায়গা দাবি করেছিল তার মধ্যে কিন্তু সোনিপত ছিল অন্যতম, এবং তখনই সেই সোনিপতের নাম ছিল স্বর্ণপ্রস্থ। যাই হোক, সোনিপতে কিন্তু গাড়ি 1 মিনিটে দাঁড়িয়েছে আর গাড়ি অনেকটা লেটও আছে। দেখা যাক, কেননা এখন আর বেশি রাত জেগে লাভ নেই, শুয়ে পড়তে হবে। ঘড়ি বলছে সময় এখন রাত্রির 11টা 16। আর রাত জাগবো না, ঘুম পাচ্ছে, সারাদিন প্রচণ্ড টায়ার্ড।
দেখা হবে একেবারে কাল সকালে কালকা স্টেশন পৌঁছানোর পর। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 1533 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি পানিপথে। ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আর পানিপথ দেখে নেমে পড়লাম। কেন কি ভারতের ইতিহাসে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পানিপথের যুদ্ধ কিন্তু এখানেই হয়েছিল। প্রথমটা হয়েছিল 1526-এ, দ্বিতীয়টা 1556 আর তৃতীয়টা 1761। এছাড়াও দাপর যুগে মহাভারতের সময় কিন্তু এই পানিপথের অবস্থান খুব গুরুত্বপূর্ণ ছিল। পাণ্ডবেরা মহাভারতের যুদ্ধ অ্যাভয়েড করার জন্য যে 5টা গ্রাম দাবি করেছিলেন তার মধ্যে কিন্তু পানিপথ হচ্ছে অন্যতম। তখন এই জায়গার নাম ছিল পাণ্ডবপ্রস্থ। যাই হোক, আজকের দিনে এই জায়গার পরিচিতি কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 25 মিনিট লেটে পানিপথে ঢুকেছে কিন্তু কালকা মেল বা আজকের দিনের নেতাজি এক্সপ্রেস। দেখা যাক কখন ছাড়ে। আর শুয়ে পড়ছি, এবার আর ঘুম ভাঙলেও আর উঠবো না, জাস্ট এই জায়গাটা নামবো বলে চুপচাপ ঘুমটা ভেঙেছিল, নেমে পড়লাম। দেখা হবে কাল সকালে কালকা পৌঁছানোর পর, টাটা। দেখতে দেখতে আমরা কর্নাল, কুরুক্ষেত্র, আম্বালা ক্যান্টনমেন্ট, চণ্ডীগড় আর চণ্ডী মন্দির পেরিয়ে গেলাম। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 45 মিনিট বিলম্বে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রাপথের অন্তিম স্টেশন কালকায়। হাওড়া থেকে কালকা অবধি ট্রেনের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা যদিও এপ্রিল মাসে সিমলা গেছিলাম, কিন্তু স্বাধীনতার 79 বছর পূর্তিতে এর থেকে আর ভালো ভিডিও আপনাদের কিছু দিতে পারবো বলে আমার মনে হয়নি। যারা সিমলার প্ল্যান দেখতে চাইছেন তারা আমাদের ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাতে আপনাদের আশা করি সুবিধাই হবে। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ।